অলকা দেবীর মেয়ে নবনীতা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এদিকে নবনীতার দুই বৌদি মিঠু এবং মিনা তারা বসে বসে নিজেদের ফেভারিট সিরিয়াল দেখছিল। সিরিয়াল দেখতে দেখতে মিঠু বলে, এই মিনা দেখো, আমি তোমাকে আগেই বলেছিলাম না গীতার শাশুড়িটাই সবকিছু করেছে, আর তুমি ননদের উপরে দোষ দিচ্ছিলে। এবার তো খেলাটা জমবে, বাচ্চাটা গিয়ে সব পুলিশকে বলে দেবে, দেখবে। হ্যাঁ দিদি, সিরিয়ালটা পুরো জমে গেছে। এই সময় যদি একটু পপকর্ন আর কফি হতো না তাহলে খুব ভালো হতো। কফি? কফি কে করবে? তাছাড়া আমাদের বাড়িতে নবনীতা ছাড়া তো আর কেউ ভালো করে কিছু করতেই পারে না। দাঁড়াও, ওকে বলি, ও যদি ফ্রি থাকে তাহলে আমাদের জন্য একটু কফি করে আনবে। এই বলে মিঠু নবনীতাকে ডেকে বলে, নবনীতা, তুমি রান্নাবান্না সব করে নিয়েছো? যদি হয়ে যায় তাহলে প্লিজ আমাদের জন্য একটু কফি করে দাও না, আর সঙ্গে পপকর্ন। অনেকদিন হলো তোমার হাতের কফি খাইনি, আজ না খুব খেতে ইচ্ছে করছে। বৌদি, আমি তো কফি করে দিতাম, কিন্তু আমি কলেজে বেরোচ্ছি গো, এমনিতেই আমার লেট হয়ে গেছে। প্লিজ কিছু মনে করো না, আমি কলেজ থেকে ফিরে তোমাদের জন্য কফি করে দেব। একই কথা নবনীতা, এখন কফি খেতে ইচ্ছে হচ্ছে আর তুমি কলেজ থেকে ফিরে এসে করে দেবে? 2 কাপ কফি করতে 2 মিনিট সময় লাগে, প্লিজ একটু করে দাও। বৌদির কথা শুনে নবনীতা আর তাদের মুখের উপরে কিছুই বলতে পারে না এবং ব্যাগ রেখে সোজা রান্নাঘরে গিয়ে কফি তৈরি করা শুরু করে। কিছুক্ষণ পর সে তার বৌদিদেরকে পপকর্ন এবং কফি করে দিয়ে কলেজে যায়। এভাবেই বাড়ির 2 বৌমা রান্নার সমস্ত কাজের দায়িত্ব ননদের ঘাড়ে দিয়ে নিজেরা বাকি অন্যান্য কাজকর্ম করতে থাকে। এর পেছনের কারণটা ছিল খুব ইন্টারেস্টিং। আসলে নবনীতা খুব ভালো রান্না করতে পারত, এতই টেস্টি যে বাকি সবাই মাঝে মাঝে মিঠু এবং মিনার হাতে রান্না খেয়ে নিলেও তারা দুজনে নিজেরা কখনোই নিজেদের হাতে রান্নাকে পছন্দ করত না। এই কারণেই তারা বাড়ির সমস্ত কাজ নিজেরা করত এবং রান্নাটা নবনীতাকেই করতে হতো। একদিন বিকেলবেলা নবনীতা সবার জন্য স্যান্ডউইচ তৈরি করে আনে এবং সবাইকে খেতে দেয়। এমন সময় তার ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছো? কি রে নবনীতা, তুই কি আমার ফোন নাম্বার সেভ করিসনি? আমার ফোন ধরে আবার জিজ্ঞাসা করছিস কে বলছো? আরে বাবা তুই, আসলে ফোনটা রিসেট করেছি তো, তাই নাম্বারগুলো সব ডিলিট হয়ে গেছে। বল কি বলছিস? কি বলছি মানে? তোর কি মনে নেই পরের সপ্তাহে যে ট্যুরে যাবি? আজ তুই ফাইনাল বলবি বলেছিলিস। এই যা, আমি তো একেবারে ভুলে গেছি। বাড়িতে তো এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। দাঁড়া রে, আমি একবার জিজ্ঞাসা করে তারপরে জানাচ্ছি। দেখ, আমি, সোমা, জয়ন্তী আমরা সবাই বাড়িতে বলেছি আর সবার বাড়িতেই রাজি হয়ে গেছে। শুধু তোর পারমিশনটাই বাকি আছে। তুই কাকু কাকিমার সঙ্গে কথা বলে আমাকে 5 মিনিটের মধ্যে জানা। ফোন রেখে দেবার পর নবনীতা তার বাবা মায়ের কাছে ট্যুরে যাওয়ার জন্য বলে, বাবা দেখো না, আমার বান্ধবীরা সবাই মিলে বেড়াতে যাচ্ছে। এটা আমাদের ফাইনাল ইয়ার, তাই সবাই মিলে একটা স্মৃতি রাখতে চাই। আমার সব বান্ধবীরাই যাচ্ছে, প্লিজ আমাকেও তোমরা যাওয়ার পারমিশন দাও বাবা, প্লিজ। নবনীতার কথা শুনে তার বাবা তাকে যাওয়ার জন্য পারমিশন দেয় এবং জিজ্ঞাসা করে কে কে যাচ্ছে, কোথায় যাচ্ছে এবং কত দিনের জন্য যাচ্ছে। নবনীতা এক এক করে সব উত্তর দেয়। এই তো আমাদের পঞ্চপাণ্ডবের টিমের সবাই, তার সঙ্গে সায়েন্স ম্যাম আর আলো দিদি। এই সোমবার বেরোবো আর 3 সপ্তাহের ট্যুর। দার্জিলিং, কালিম্পং, মেঘালয়, শিলং, উত্তরাখণ্ড পুরো নর্থ ঘুরে আসবো। ননদ 3 সপ্তাহের জন্য বেড়াতে যাচ্ছে, এই কথাটা তার 2 বৌদি কোনোভাবেই মেনে নিতে পারে না। তাদের মনে একটাই চিন্তা, এই 3 সপ্তাহে তারা খাবে কি, কারণ নিজেদের হাতের রান্না তো তারা নিজেরাই খেতে পারে না। এই সমস্ত কথা চিন্তা ভাবনা করে তারা দুজনেই ননদের যাওয়ার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। নবনীতা, তুমি শুধু শুধু কেন এসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো তো? তুমি কি জানো নর্থ বেঙ্গলে এখন ধস নামছে? এই তো কালকেরই খবরে দেখাচ্ছিল উত্তরাখণ্ডে ধস নেমে প্রায় 15 জন আহত হয়েছে। না বাবা, এরকম ডেঞ্জার পরিস্থিতি, ওখানে এখন যাওয়া তোমার একেবারে উচিত না। হ্যাঁ, একেবারে ঠিক কথা, আমিও তো খবরে তাই দেখলাম। আর সব থেকে বড় কথা, ওইসব জায়গা না খুব ডেঞ্জার হয়। এভাবে মেয়েদের একা একা ওখানে বেড়াতে যাওয়াটা উচিতই নয়। দেখো না আজকালকার পেপারে কত কি বেরোচ্ছে। এই সময় কোথাও গিয়ে একা থাকাটা একেবারেই উচিত না। আপনি কি বলেন মা? হ্যাঁ, বৌমারা তো একেবারে ঠিক কথাই বলছে। আমি তোকে যাবার পারমিশন দিতে পারবো না রে। আর কয়েক মাস পর তো দাদার অফিসে ছুটি পড়বে, তখন না হয় সবাই মিলে একসঙ্গে দার্জিলিং থেকে ঘুরে আসবো। কিন্তু এভাবে বন্ধু বান্ধবদের সঙ্গে আমি তোকে কোথাও যেতে দেব না। নবনীতা রিকোয়েস্ট করলেও এখন আর কেউই তাকে যেতে দিতে চায় না, তাই বাধ্য হয়ে তাকে নিজের বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করতে হয়। কয়েকদিন পরের ঘটনা।
অলকা দেবীর প্রতিবেশী রচনা দেবী নবনীতার জন্য একটি ভালো সম্বন্ধ দেখেন এবং তাদের বাড়িতে এসে বলেন, ও দিদি দিদি, আমি তোমাকে বলছি, এমন সম্বন্ধ না তুমি হাতে প্রদীপ নিয়ে খুঁজলেও পাবে না। ছেলেটা খুবই ভালো, বাবা মায়ের একমাত্র ছেলে, সরকারি চাকরি করে। ওরা তো দেনা পাওনার ঘোর বিরোধী গো। আমাদের নবনীতা ওই বাড়িতে গিয়ে খুব সুখী হবে, তুমি দেখো। তোমার কথা শুনে তো মনে হচ্ছে পাত্ররা সত্যিই ভালো মানুষ। ওরা যদি আমাদের মেয়েকে নিজেদের বাড়ির বউ করতে চায় তাহলে আমাদের দিক থেকে কোনো রকমের আপত্তি নেই। এক কাজ করো না, এই শনিবার এমনিতেই সবার হাফ ডে, তুমি ওই দিনে ওদেরকে ডেকে নাও। বিকেল বেলা এসে সবাই একটু দেখে শুনে যাবে, আর সেরকম যদি ভালো লাগে তাহলে রবিবার না হয় আমরা গিয়ে দেখে আসবো। ব্যাস, ননদের বিয়ে হবে এই খবরে দুই বৌদি একেবারে অস্থির হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে মিনা বলে, আচ্ছা মা, আপনি কেন এত তাড়াহুড়ো করছেন বলুন তো? নবনীতা মাত্র 25 বছরের, ওর বিয়ের জন্য এত তাড়াহুড়ো করার কি দরকার? আরো কিছুদিন যাক, আরে অন্তত বাপের বাড়ির মজাটাও পুরোপুরি নিয়ে নি, তারপর আপনারা এসব চিন্তা ভাবনা করবেন, বুঝলেন? আমার বিয়ে 25 বছর হয়েছিল, তাই আমি জানি এই কম বয়সে বিয়ে হওয়া মানে মেয়েদের জীবন থেকে স্বাধীনতাটা পুরোপুরি চলে যাওয়া। আমি তো বাবা আমার ননদের সঙ্গে এরকম হতেই দেব না। এখনো সবে কলেজ পাশ করেছে, কিছুদিন বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরবে বেড়াবে, তারপর ওর বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করা যাবে। আরে বৌমা, কেন তোমরা এইসব বলছো? তোমার কাকিমা কি বললেন শোনোনি? পাত্রপক্ষ খুবই ভালো। তোমরাই বলো, এখনকার যুগে কোনো সরকারি ছেলে আছে যারা বিনা পয়সায় মেয়ে নিতে রাজি হয়? আমার তো মনে হয় এখানে ওর বিয়ের কথাটা চালালেই ভালো হয়। না মা, আপনার মেয়ে আপনার কাছে বোঝা হতে পারে, কিন্তু আমাদের কাছে আমাদের ননদ একেবারে চোখের মণি। এত তাড়াতাড়ি আমি ওকে এ বাড়ি থেকে তাড়াতেই পারবো না। ও এখন আমাদের কাছে থাকবে, আর আমরাও ওর সাথে থেকে দিনগুলো উপভোগ করতে চাই। একবার বিয়ে হয়ে গেলে মেয়েরা সত্যি সত্যি পর হয়ে যায়, তখন কি আর ননদ বৌদির মধ্যে আগের মতো সম্পর্ক থাকে? বাবা দিদি, তোমার বৌমারা যেভাবে বলছে আমার তো মনে হয় না এরা তোমার মেয়ের কোনোদিনও বিয়ে দিতে দেবে বলে। তবে আমি তোমাকে বলছি, এই সুযোগটা না তুমি হাতছাড়া করো না। আমার কথা শোনো, অন্তত একবার দেখাশোনাটা এগিয়ে রাখো। বিয়েটা না হয় 6 মাস পরেই দেবে। মিঠু এবং মিনা এত চেষ্টা করার পরও পাত্রপক্ষ তার ননদকে দেখতে আসে এবং নবনীতাকে তাদের বেশ পছন্দ হয়ে যায়। নবনীতার বিয়ে ঠিক হয়েছে এই খবরে বাড়ির সবাই খুব আনন্দিত ছিল। অন্যদিকে দুই বউয়ের চিন্তায় চিন্তায় ঘুম উড়ে যায়। মিনা, এবার কি হবে? শেষ পর্যন্ত এত তাড়াতাড়ি নবনীতার বিয়ে হয়ে যাচ্ছে, আমরা আর ওর হাতের ভালো ভালো রান্না খেতে পাবো না। এই আমাদের নিজেদের হাতের একঘেয়ে রান্না খেয়ে যেতে হবে এবার থেকে আমাদেরকে। আমিও তো সেই চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি বৌদি। এত তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার কি দরকার ছিল বলতো? মাকে এত করে বোঝালাম, কিন্তু উনি তো আমাদের কথা শুনলেন না। আচ্ছা, কোনো উপায় বার করলে হয় না? বিয়ে তো এখন হয়ে যায়নি, সবে তো বিয়ের কথা হয়েছে। এই সময় যদি কিছু একটা করা যায় তাহলে কেমন হয় বলতো? আমিও না এই নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম, একটা প্ল্যান মাথায় এসেছে, কিন্তু তার জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে, বুঝলে? মায়ের কাছে ওই ধীরের নামে ছেলেটার নাম্বার আছে, তুমি ওনার ফোন থেকে না কোনোভাবে আমাকে নাম্বারটা এনে দাও। এরপর মিনা তার শাশুড়ির ফোন থেকে শাশুড়ির হবু জামাইয়ের নাম্বার বার করে এনে বড় যাকে দেয়। নাম্বার নিয়ে মিঠু ধীরেনকে ফোন করে এবং তাকে নবনীতার সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে। সে ধীরেনকে বলে যে তার ননদ আগে থেকেই একজন ছেলের সাথে এঙ্গেজমেন্ট করে আছে এবং সঙ্গে আরো অনেক কিছু। এসব শোনার পর ধীরেন সঙ্গে সঙ্গে তার মাকে বলে সম্বন্ধটা কেটে দেয়। এই খবর পাওয়ার পর অলকা দেবী চিন্তিত হয়ে পড়েন। কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। দেখাশোনা হয়ে গেল, বললো পরের সপ্তাহে এসে দিন পাকা করবে, আর এখন হুট করে ফোন করে বলে বিয়ে করবে না। মা, আমার তো মনে হয় ছেলের না আমাদের নবনীতাকে পছন্দই হয়নি, বাড়ির চাপে হয়তো জোর করে হ্যাঁ বলেছিল। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন, ছেলের হয়তো অন্য কোনো জায়গায় সেটিং করা আছে। আজকালকার যুগে শুধু শুধু তো আর সরকারি চাকরি করা ছেলে পাওয়া যাবে না বলুন? আমারও তো প্রথম থেকেই সন্দেহ হয়েছিল কিছু না কিছু একটা সমস্যা আছে। এইভাবে এত সহজে বিয়ে পাকা করে চলে গেল, আর কোনো ঝামেলাই হলো না, এরকম তো দেখা যায় না। না, তোমরা হয়তো ঠিকই বলছো বৌমা, এখন এইসব কথা বলে আর লাভ কি? শুধু শুধু নবনীতার মনটা খারাপ হবে। বিয়ে কেটে গেছে এই খবরে আবার যেমন বাড়ির সবার মন খারাপ হয়,
অন্যদিকে দুই বৌমা সেলিব্রেট শুরু করে। কিন্তু তাদের এই আনন্দ বেশি দিন টেকে না। 10 দিনের মাথায় আবার পাত্রপক্ষ নবনীতাকে দেখতে আসে। এবারেও দুই বৌমা আগের মতো কাণ্ড ঘটায় এবং ননদের বিয়ে কেটে দেয়। এরপর প্রায় 5 বার তারা একই ঘটনা ঘটায়, যার ফলে নবনীতা বাড়ি থেকে জানিয়ে দেয় যে সে এখন বিয়ে করবে না এবং বিয়ের সম্বন্ধ আসা ধীরে ধীরে কমে যায়। দুই বউ স্বস্তির নিঃশ্বাস ফেলে। 2 মাস পরে হঠাৎ মিঠুর মা সরলা দেবী তার ছেলে বিকাশকে নিয়ে তাদের বাড়িতে আসে। আরে মা, বিকাশ তোমরা? এই বিকাশ, তোর নতুন অফিস কেমন চলছে? মাইনেটাই নিয়ে নাকি খুব ভালো দিচ্ছে শুনলাম। আচ্ছা তুই বল, এতদিন পর হঠাৎ? আর তুই কত বড় গাধা দেখ, তুই যে আসছিস তাও আবার মাকে নিয়ে, আর আমাকে একটা খবর দিলি না। আমি আগে থেকে তো সবকিছু ব্যবস্থা করে রাখতাম। আরে বিকাশ তো আগেই বলেছিল ও তোকে ফোন করবে, কিন্তু আমি তো ফোন টোন করতে বারণ করলাম। এখন তো আর মেয়ের বাড়ি যাচ্ছি না যে ফোন করে আসতে হবে। এখন আমি অন্য কাজে এসেছি, তাই এসব ফর্মালিটি থেকে কাজটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। তোরা যাতে বেশি ঝামেলা না করিস সেজন্য আমি তোদেরকে ফোন করিনি। মা, তুমি এসব কি বলছো? কি ফর্মালিটি, কি গুরুত্বপূর্ণ কাজ গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, আমি আজ তোর ভাইয়ের সঙ্গে নবনীতার বিয়ের কথা বলতে এসেছি। এমনিতেই নবনীতাকে আমার শুরু থেকেই খুব পছন্দ। তোর ভাই নতুন চাকরি পেয়েছে, জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, তাই ওর বিয়ের চিন্তা ভাবনা তো করতে হবে। কিন্তু মা, তুমি তো ভাইকে একবার জিজ্ঞেস করতে পারতে ওর মতামত আছে কিনা। আরে বাবা, তোর ভাই আমাকে আগেই জানিয়ে দিয়েছে ও নবনীতাকে মনে মনে পছন্দ করে। তাছাড়া বাইরের মেয়ে কেমন হবে না হবে সেসব 7-5 চিন্তা ভাবনা করলাম। তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম নবনীতাকেই বাড়ির বউ করব। মেয়েটা যেমন ভালো তেমনি কাজকর্মে, ওকে বাড়ির বউ হিসাবে পেলে আমাদের সবার খুব আনন্দই হবে। আর এখানে তো আমরা সবাই সবাইকে চিনি, শুধু শুধু ফর্মালিটি করে কি হবে বলতো। এভাবেই মিঠুর সমস্ত প্ল্যান নষ্ট করে দিয়ে তার ননদ শেষ পর্যন্ত তার বৌদি হয়ে ওঠে। এবার থেকে দুই বৌদিকে নিজেদের হাতেই রান্না করতে হতো এবং বাধ্য হয়ে তাই খেতে হতো। এদিকে নবনীতা তার সংসারে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। চন্দননগর গ্রামে বিশ্বনাথবাবুর পরিবারকে সকলেই চিনত। দেখতে গেলে সেই গ্রামে তাদের পারিবারিক নিয়ম শৃঙ্খলা ও আনুগত্যের জন্যই পরিচিতি ছিল। সেখানে সকলেই সকলকে সম্মান, শ্রদ্ধা ও একে অপরের কাজে সাহায্য করত। বিশ্বনাথবাবু তার স্ত্রী দীপাঞ্জনা দেবী এবং 2 ছেলে সমীর, বিশু ও এক বৌমা সোনিয়ার সঙ্গেই বাস করত। এমনই একদিন সকালে, এই যে দীপাঞ্জনা, তুমি গিয়ে আলমারি থেকে আমার ওষুধগুলো নিয়ে এসো তো। আমার সকালের ওষুধ খাওয়ার সময় হয়ে এসেছে। হ্যাঁ এই যে আমি নিয়ে যাচ্ছি, হয়তো আমার একটু সময়ও লেগে যেতে পারে। তোমার যদি তাড়া থাকে তাহলে তুমি বৌমাকে বলে আনিয়ে নাও। আসলে আমি স্নান করছি তো তাই বললাম। নাও, এবারে সেই আমার দিকেই ঘুরিয়ে দিল। এদিকে নিজে স্নান ঘরে গিয়ে আরাম করে স্নান করছে, আর যত কাজ সব আমার দিকে ঠেলে দিচ্ছে। দেখি আর কার কি কাজ পড়ে। সোনিয়া মনে মনে এসবই ভাবছিল। ঠিক তখনই সমীর তাকে ডেকে বলে, এই যে সোনিয়া, শুনছো? আমার আয়রন করা ব্লু শার্টটা খুঁজে পাচ্ছি না, তুমি একটু ওটা খুঁজে দাও না প্লিজ। হ্যাঁ বৌদি, তুমি আসার সময় মনে করে আমার ব্রেকফাস্টটা নিয়ে আসবে, কারণ আমি অনেকক্ষণ ধরেই ডাইনিং টেবিলে বসে আছি। সকলে এভাবেই সোনিয়াকে এক এক করে এটা সেটা বলে যাচ্ছিল, যেটা শুনে সোনিয়ার তখন মনে মনে খুবই রাগ হচ্ছিল। কারণ সে এর আগে একসঙ্গে এত কাজ কখনই করেনি। প্রতিবারেই দীপাঞ্জনা দেবী তাকে কাজে সাহায্য করে এসেছিল, কিন্তু আজ সে স্নান করতে ঢোকায় একই সময় সোনিয়ার বিভিন্ন কাজ পড়ে গিয়েছিল। তাই সে রাগে জ্বলে উঠেছিল আর কিছু না করেই দাঁড়িয়েছিল। তখন, এই যে সোনিয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি? যে এখানে মূর্তির মতো দাঁড়িয়ে আছো? বলি আমার অফিসের সময় তো হয়েই এসেছে, তুমি কি জানো না নাকি? হ্যাঁ জানি, আর ভালো করেই জানি, কিন্তু এখন আমি একা মানুষ, আমি একই সময় সকলের কাজ কিভাবে করব? আমি কি আলাদিনের জিন নাকি যে বললেই কাজ হয়ে যাবে? আরে এখন সেটা বললে কিভাবে হবে? এখন বুঝতেই তো পারছো যে মা নেই, তা তোমাকেই তো ম্যানেজ করতে হবে। না, আমি একসঙ্গে এত কিছু পারবো না, তাতে আমায় যে যা ভাবে ভাবুক। আমি প্রায় দেখেছি, একে তো বাড়ির 1000 কাজ, তার উপরে সব দায়িত্ব আমার উপরে দিয়ে রেখেছে। সোনিয়া তখন তার স্বামী সমীরকে এভাবেই রাগ দেখিয়ে কথাবার্তা বলছিল, যেটা শুনে সমীর তাকে কিছুই বলে না।
ও যে যার কাজ নিজে নিজেই মিটিয়ে নেয়। এটা দেখে সোনিয়া মনে মনে ভাবে, বাহ, আজ রাগ দেখাতে বেশ কাজ হয়েছে দেখছি। এরা এখন নিজেদের কাজ নিজেরাই করে নিচ্ছে, তা আমি বা এই সুযোগ হাতছাড়া করব কেন? আমি প্রতিদিনই এরকম করব, আর দেখি শেষে কি হয়। এভাবেই সেদিন সোনিয়া পরিকল্পনা করে নেয় ও সে সেদিনের পর থেকে প্রতিদিনই বাড়ির কাজে ফাঁকি মারত। তাকে এরকম করতে দেখে দীপাঞ্জনা দেবী আসল ব্যাপারটি বুঝে যায় ও সে একদিন বিশ্বনাথ বাবুকে বলে, এই যে শুনছো, এই কদিন থেকে আমার যেন বৌমাকে কেমন হিংসুটে হিংসুটে বলে মনে হচ্ছে। এখন কিছু কাজের কথা বললেও মনোযোগ দিয়ে কাজ করতে চায় না। এখন তুমি বলো তো, আমার তো বয়স হয়ে গেছে, আমি কি আর আগের মতো কাজ করতে পারবো? হ্যাঁ দীপাঞ্জনা, আমিও সেটা বুঝতে পারছি, আর তাই আমি ভেবে রেখেছি আমাদের ছোট ছেলে বিশুরও বিয়ে দিয়ে দেব। তাহলে দুটো বৌমা হয়ে যাবে আর আমাদের বাড়িতে হিংসা বলে কিছুই থাকবে না, সকলে যে যার কাজ ভাগ করেই করবে। হ্যাঁ, সেটা করলে তো বেশ ভালোই হবে। আর এমনিতেও বিশুর বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখন বরং তুমি ওটাই করো। এভাবেই সেদিন তারা তাদের ছোট ছেলের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলে নেয় এবং কিছুদিনের মধ্যেই সুনন্দা নামের একটি মেয়ের সঙ্গে বিশুর বিয়ে ঠিক করে দেয়। সুনন্দাকে দেখতে ভালো হওয়ার সঙ্গে সঙ্গে তার আচার ব্যবহারও ভালো ছিল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কয়েকদিন পর সুনন্দা ও বিশুর বিয়ে হয়ে যায়। বিয়ের পরের দিন, এ বাবা, আজ মনে হয় আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি কি পরিস্থিতি। এসবই মনে করতে করতে সুনন্দা রান্নাঘরের মধ্যে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে তখনও কেউ ঘুম থেকেই ওঠেনি, তাই সে একাই সব কাজ করতে থাকে। এভাবেই আরো কিছুক্ষণ সময় কেটে যায় ও কিছুক্ষণ পর সেখানে সোনিয়া আসে ও সে মনে মনে ভাবে, আরে বাহ, বেশ ভালোই হলো তো। আমি ভেবেছিলাম এ হয়তো এখনো ঘুম থেকেই ওঠেনি, কিন্তু এখানে এসে তো দেখছি এর সব কাজই সারা হয়ে গেছে। কি হলো দিদি, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে যে? আমায় কিছু বলবে নাকি? না না, তেমন কিছু বলবো না, শুধু ওই কে কি খায় এটাই বলতে এসেছি। আসলে তুমি এই বাড়িতে নতুন তো, তাই বলতে এলাম। হ্যাঁ, তাহলে তো আমারই সুবিধা হবে, না তো আমি তো ভয়ে ভয়েই ছিলাম। হ্যাঁ, আজ তোমার এই বাড়িতে প্রথম রান্না তো, তাই একটু এরকম মনে হচ্ছে। প্রতিদিন রান্না করো, তাহলে তোমার ভয় কেটে যাবে। আর এমনিতেও আজ থেকে তোমাকেই বাড়ির সমস্ত কাজ করতে হবে, বুঝেছো? এ আবার কি হিংসুটে রে বাবা, আজ প্রথম দিন শুরু হতে না হতেই এরকম করে কেন বলছে? আমার সঙ্গে এর আবার কিসের শত্রুতা আছে? যাই হোক, বাদ দাও, সেই তো আমি আমার বাড়িতেও সব কাজ করতাম, এখানেও না হয় করব। এভাবেই সুনন্দা সোনিয়ার উদ্দেশ্য বোঝার পরও কাউকে কিছু না বলেই বাড়ির সব কাজ করত। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন তারা যখন সকলে খাবার খেতে বসেছিল, তখন, এই যে সোনিয়া, বলি এই কদিন কে রান্না বান্না করছে শুনি? খাবার খেয়ে মনে হচ্ছে এটা তোমার হাতের রান্না মোটেও নয়। হ্যাঁ সমীর, তুই ঠিকই বলেছিস, আমিও কদিন ধরে বলবো ভাবছিলাম। সত্যি করে বলো তো বৌমা, এখন কে রান্না বান্না করছে? এই তো এবারে মজা হবে। সুনন্দা মনে হয় নিশ্চয়ই রান্নায় কোনো ভুল করেছে, আর তাই সকলে ওকে বকার জন্য খুঁজছে। এখন আমি এই সুবর্ণ সুযোগ মোটেও হাতছাড়া করব না। আসলে বাবা, এখন আমাদের বাড়ির রান্নাবান্না সুনন্দাই করছে। আর বাবা, আমি ওকে কত করে বলি যে আমায় রান্নাবান্না করতে দাও, কিন্তু ও নাম কেনার জন্য ও একাই সব কিছু করে। তাহলে তো বেশ ভালোই হলো, এখন দুজনকে আলাদা আলাদা করে আর কিছু বলতে হবে না, একজনকে বললেই হয়ে যাবে। আসলে ছোট বউ, তোমার হাতের রান্নার স্বাদ সত্যিই অতুলনীয়। হ্যাঁ বৌমা, তোমার হাতের খাবার খেয়ে আমার এখন বেশি ওষুধও খেতে হয় না, আর নাইবা খেতে হয় হজমের সিরাপ। ও, তাহলে এই ব্যাপার। আমি তো আলাদাই কিছু ভেবেছিলাম, কিন্তু না, এখন দেখছি সকলেই ওর খাবারের নাম করছে, সকলের কাছে ও প্রিয় হয়ে উঠছে। আমাকে কিছু একটা করতেই হবে। সোনিয়া সেদিন এভাবেই সুনন্দাকে নিয়ে হিংসা করতে থাকে, কিন্তু সে সকলের সামনে থাকায় তখন কিছুই বলতে পারে না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন, এই যে বড় বৌমা, শুনছো, আজ আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, তা তুমি গিয়ে সুনন্দাকে রুটি করতে বলো। আজ আমরা দুজনেই রুটি খাবো। আর হ্যাঁ, অল্প ঝাল মশলা দিয়ে তরকারি করতে বলবে। হ্যাঁ মা, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, এই বাড়িতে আপনারা কম মশলার তরকারি খান, এটা সকলেই জানে। এই বলে সোনিয়া সেখান থেকে চলে যায় ও সে রান্নাঘরে গিয়ে বলে, এই যে সুনন্দা, মা তোমাকে আজ রাতে ভাত রান্না করতে বলেছেন, আর তরকারিতে একটু কড়া করে ঝাল দিতে বলেছেন। কিন্তু দিদি, মা তো রাত্রিবেলা রুটি খান, তাহলে আজ হঠাৎ করে ভাত করতে বললেন যে?
আর মা তো ঝাল খেতে পছন্দই করেন না। সে নিয়ে তোমাকে অত ডাক্তারি করতে হবে না, তোমাকে যেটা বলছি তুমি সেটাই শোনো। ওনাদেরকে ঝাল মশলা দিয়ে ভালো মন্দ খাবার ইচ্ছে যায় না নাকি? সোনিয়া সেদিন এভাবে বললে সুনন্দার আর কিছুই বলার থাকে না, তাই সে বেশি ঝাল দিয়েই তরকারি বানিয়ে দেয়। এদিকে সোনিয়া তাকে খারাপ করার জন্য তরকারিতে আরো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেয়। এবং কিছুক্ষণ পর যখন সকলে খেতে বসে তখন ওহ বাবারে বাবা, তরকারিতে কি ঝাল হয়েছে! খেয়ে মনে হচ্ছে সারা মাসের জন্য কিনে আনা লঙ্কা গুঁড়ো এখানেই ঢেলে দিয়েছে। বাবা, আমায় জল দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আর এই যে বৌমা, তুমি কি জানো না নাকি আমরা তরকারিতে কম ঝাল খাই? আর তোমাকে তো আজ সোনিয়ার হাত করে রুটি করার জন্য বললাম, তুমি ভাত রান্না করলে যে। এখন কি আর করবেন বলুন, যা হওয়ার তো হয়েই গিয়েছে। তা আপনাদের আবার বলেও কি লাভ? সেই তো আপনাদের কাছে আপনাদের ছোট বৌমার রান্নাই ভালো লাগবে। কিন্তু দিদি, বেশি ঝাল দেওয়ার আর ভাত রান্নার কথা তো তুমিই আমাকে বললে। এই, তুমি একদম চুপ করো, আর একটিও বাজে কথা বলবে না। আমি সবকিছু জেনে শুনে তোমাকে এরকম কুপরামর্শ দেবই বা কেন? আমি কি তোমার উপরে হিংসা করি নাকি? সোনিয়ার হঠাৎই মন্তব্য পরিবর্তন হয়ে গিয়েছে দেখে সুনন্দা অবাক হয়ে যায়, কিন্তু তখন তারও কিছু করার ছিল না। এতক্ষণে সে বুঝেই গিয়েছিল যে তার বড় যা সোনিয়া তার উপরে হিংসা করছে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। এমনই একদিন বিশ্বনাথ বাবু বলেন, এই যে সুনন্দা, তুমি আমার এই জামাটা নিয়ে গিয়ে সোনিয়াকে দাও তো। ও জামা কাপড় ধুতে গিয়েছে, আসলে কাল আমার এক জায়গায় যাওয়ার আছে। বিশ্বনাথ বাবুর কথা শুনে সুনন্দার মাথায় একটি বুদ্ধি আসে ও সে তখন জামাটি সোনিয়াকে না ধুতে দিয়ে ময়লা অবস্থাতেই শুকাতে দিতে আসে। পরের দিন বিশ্বনাথ বাবু জামাটি পরার জন্য নিয়ে আসে, কিন্তু সে নোংরা ময়লা দেখে সে খুবই রেগে যায়। তখন সে বলে, বড় বৌমা, তুমি এটা কিভাবে ধুয়েছো যে একটু নোংরা ময়লা পরিষ্কার হয়নি? তুমি কি জামাটা ধুতে ভুলে গিয়েছিলে নাকি তোমার হাতে কোনো বল শক্তি নেই? না মানে বাবা, এই জামাটিকে তো আমি ধুইনি। আসলে এই জামাটি কোথা থেকে এলো সেটাই তো আমি বুঝতে পারছি না। চুপ করো, আর নাটক করতে হবে না। আমি এক্ষুনি তোমার ধুয়ে রাখা কাপড় থেকেই নিয়ে আসলাম। এখনো তুমি কি মিথ্যা কথাই বলবে নাকি? না বাবা, আসলে দিদির কোনোই দোষ নেই। আমি দিদিকে বোঝানোর জন্যই ওটা করেছিলাম। এই নিন আপনার জামা, যেটা আমি নিজে ধুয়েছিলাম, আর ওটা তো আপনার পুরানো জামা। এভাবেই সেদিন সুনন্দা আসল ঘটনা বলতে থাকে। আসলে সে ঠিকই বলছিল, আর সে এটা সোনিয়াকে বোঝানোর জন্যই করেছিল। সে বোঝাতে চেয়েছিল যে সংসারে মিলেমিশে থাকতে গেলে যেমন সকলে মিলেমিশে থাকা যায়, ঠিক তেমনই হিংসা করলেও বিভিন্ন দিক থেকে হিংসা করা যায়। যেটা শুনেও বুঝে সোনিয়া তার ভুল বুঝতে পারে। এরপর সে তার ভুলের জন্য সুনন্দার কাছে ক্ষমা চেয়ে নেয় ও সে নিজের ভুল বুঝে গিয়েছে দেখে সুনন্দাও তাকে ক্ষমা করে দেয়। এবং সেদিনের পর থেকে আর কেউ কাউকে দেখে হিংসা করতো না। আর এভাবেই তারা সকলে মিলেমিশে হাসি খুশিতে থাকতে শুরু করে।